Now we talk. I don't have friends. I got family. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের 7 নম্বর সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি। এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের এ পর্যন্ত যে কয়টা সিনেমা এসেছে তার মধ্যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 এর আলাদা একটা ভাইব রয়েছে এবং এটা হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ব্লকবাস্টার সিনেমা। আর এটা ব্লকবাস্টার হওয়ার কারণ হচ্ছে দুটো। প্রথমত, এই সিনেমা রিলিজের আগে পল ওয়াকার মারা গিয়েছিল, যে কারণে এই সিনেমাটার প্রতি সবার হাইপ এসেছিল। অনেকে যারা জানতো না এই সিনেমাটার সম্পর্কে তারাও এই সিনেমাটি দেখেছে। প্লাস এই সিনেমাটার অ্যাকশনও অনেক ভালো হয়েছিল, কাহিনী মোটামুটি ছিল বাট অ্যাকশন অনেক ভালো ছিল। তবে এই সিনেমার কাহিনী আমার কাছে একটু তামিল লেগেছে আর কি। তো যাই হোক, সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 2000 কোটি টাকা। বক্স অফিস আয় করেছিল কত জানো? প্রায় 26,000 কোটি টাকা। তো বুঝতেই পারছো 24,000 কোটি টাকা লাভ করেছে এই সিনেমাটি ওই সময়। তো অনেক কথা বললাম, এবার চলো আমরা মূল ভিডিওতে যাই ছোট্ট একটা ব্রেকের পরে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতেই আমরা ইংল্যান্ডের একটা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা গত পর্বের যে ভিলেন ছিল ওয়েন শো, ওকে আমরা হসপিটালে ভর্তি দেখি। তার মানে ওই হালায় প্লেন ক্র্যাশে মরে নাই। আর এর আগের পার্টে আমরা দেখেছিলাম ডম এবং তার বাহিনী কিন্তু ওয়েন শোর অবস্থা করেছে। আর সেখানে আমরা ওয়েন শোর বড় ভাই ডেকার্ড শো জেসন টেথামকে দেখতে পাই। আর সে ছিল খুবই ডেঞ্জারাস একজন মাফিয়া, আর সেও ইংল্যান্ডের সাবেক একজন সামরিক কর্মকর্তা ছিল, কিন্তু এরপরে নিজে একটা বাহিনী তৈরি করেছে তার ভাইয়ের মতো। তো সে নিজে যেহেতু অনেক বড় একটা মাফিয়া, তার ভাইয়ের এরকম একটা অবস্থা হয়েছে, এই জন্য সে তো প্রচুর রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় সে তার ভাইয়ের এই অবস্থার বদলা নেবে। এবং এখানে আমরা একটা জিনিস দেখতে পাই, ডেকার্ড শো যেখানে যেত সেখানে কিন্তু সব তছনছ করে দিত। এবং এই হসপিটালের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা করেছে। মানে কথা হচ্ছে আমেরিকা ইংল্যান্ডের মতো একটা জায়গা, সেখানে কোনো নিরাপত্তাই নাই ভাই। তো যাই হোক, এরপরে দৃশ্য চেঞ্জ হয় আর আমরা লেটি এবং ডমকে দেখতে পাই। আর আমরা আগেই দেখেছিলাম লেটি কিন্তু তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, আর ডম সেই স্মৃতিশক্তি ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে। তো এর জন্য ডম একদিন করে কি ওকে লাস ভেগাসের সেই পুরনো মরুভূমির রেসিং এ নিয়ে আসে, যাতে লেটির কিছু পুরাতন স্মৃতি মনে পড়ে। আর সেখানে লেটির সঙ্গে একজনের রেসিং শুরু হয়, আর ওই রেসিংটা লেটি কিন্তু অনায়াসে জিতে যায়। তো লেটির তো স্মৃতি নেই, লেটি কাউকে চিনতে পারছে না, কিন্তু সেখানকার সবাই তো লেটিকে চিনত। তো জিতার পরে সবাইকে চিয়ার করতে থাকে, কিন্তু এগুলোতে লেটির মাথায় প্রচন্ড পেইন হয় এবং তার কিছু স্মৃতির ফ্ল্যাশ আসতে শুরু করে। এবং তারপর যেটা হয়, ওই স্মৃতির ফ্ল্যাশ সহ্য করতে না পারে একটা বোন থেকে ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। আর তারপর দৃশ্যের চেঞ্জ হয়, আমরা ব্রায়ানকে দেখতে পাই। আর তার ছেলেও মোটামুটি বড় হয়ে গিয়েছে, সে তার ছেলেকে স্কুলে দিয়ে আসে এবং একজন ভালো বাবা হওয়ার চেষ্টা করছে, যদিও সে একটা চোর, চুরির হারাম টাকা দিয়ে পোলাকে মানুষ করতেছে আর কি। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি রাতে লেটি কবরস্থানে যায়। আসলে সকলে লেটিকে মৃত ভেবে কিন্তু তার নামে একটা কবর তৈরি করেছিল। তো লেটি সেই কবরটা দেখতে থাকে, আর তখনই সেখানে ডম চলে আসে আর ওই কবরটা ভেঙে ফেলার চেষ্টা করে। বাট লেটি তাকে আটকায় এবং বলে, এটা ভেঙে কি হবে, আমি তো সত্যি মারা গিয়েছি, তাই না? যার কোনো স্মৃতি নেই সে তো মৃতই। আর তখনই সেখানে লেটি এবং ডম দুজনেই ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু কবরস্থান বলে কোনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় না। আর এরপর দৃশ্যের চেঞ্জ হয়, আমরা লস অ্যাঞ্জেলসে দ্য রককে দেখতে পাই। তো এখানে দ্য রক বা হবস এবং এলেনা আবারও একসঙ্গে কাজ করছিল। এলেনা মানে ওই যে যাকে গত পর্বে ছ্যাঁকা দিল আমাদের ডমিনিক বা ওই যে ভিন ডিজেল। তো এলেনা অফিস শেষ করে বাসায় যাওয়ার জন্য রওনা দেয়, আর ঠিক তখনই হবসের মনে পড়ে এলেনাকে একটা জরুরি কাগজ দিতে হবে। তো হবস নিচে চলে আসে আর এলেনাকে কাগজটি দিয়ে আবার অফিসে ফিরে যায়। কিন্তু তখনই ও খেয়াল করে ওর চেম্বারে কে বসে রয়েছে এবং ওর কম্পিউটার থেকে তথ্য চুরি করছে, মানে ওর গত মিশনে কে কে ছিল সেই পার্সন গুলো তথ্য চুরি করছে। কিন্তু হবস সবচেয়ে বেশি অবাক হয় চোরের হাব ভাব দেখে, কারণ ওই চোরটা এমন বিহেভ করছিল যেন এটা ওরই অফিস, হবস জাস্ট ওর আর কি পিয়ন। তো যাই হোক, এরকম চোর কে হতে পারে? অবশ্যই ডেকার্ড শো। তো হবস ওকে অ্যারেস্ট করার জন্য যখন চেষ্টা করে, ততক্ষণে ডেকার্ড শো তো সকল ইনফরমেশন কপি করে ফেলেছে। আর তারপর তাদের মধ্যে দুর্ধর্ষ ফাইটিং শুরু হয়, ওয়ান অফ দ্য বেস্ট লেভেলের 1 ভার্সেস 1 ফাইট। তো এক পর্যায়ে হবস কিন্তু ডেকার্ড শোকে
ডেকার্টশোকে কাবু করে ফেলে। তবে ডেকার্টশো ছিল অনেক বুদ্ধিমান এবং ও করে কি একটা ভাঙা কাজ দিয়ে হবসের উপর অ্যাটাক করে। তবে হবসের হাতেও তখন বন্দুক চলে আসে আর সে হবসকে গুলি করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে এলেনাও চলে আসে আর সেও গুলি করতে থাকে। আর ওই মুহূর্তে ডেকার্টশো করে কি ওদের লক্ষ্য করে বোমা ছুড়ে দেয় এবং নিজের টেবিলের পেছনে লুকায়। আর এদিকে হবস এলেনাকে বাঁচানোর চেষ্টা করে আর সেই চক্করে তারা দুজনেই কাজ ভেঙে ওপর থেকে নিচে একটা গাড়ির উপরে পড়ে। তো এলেনা তো হবসের বুকে বেঁচে যায়, কিন্তু হবস তো মারাত্মক চিবি খাইছে। তো হবসের মনে করো যে হাত পাও সাফারি কিরকিরা হয়ে যায়। তো যাই হোক, ডেকার্টশো কিন্তু এখান থেকে বেশ কয়েকজনের তথ্য নিয়েছে আর প্রথম টার্গেট হিসেবে সে জাপানের নাগরিক হানকে টার্গেট করে আর হানকে মারার জন্য টোকিওর উদ্দেশ্যে রওনা দেয়। আর এরই মধ্যে দৃশ্যের চেঞ্জ হয় আর আমরা ডম এবং তার পরিবারকে দেখতে পাই। তো মিয়া তখন তার বড় ভাই ডমকে বলে, আমি তো আবারও প্রেগনেন্ট, আমার আবারও বেবি হবে। তো এই কথা শুনে ডমিনিক বলে, বাহ তোদের আলসি নাই। তবে এখানে মিয়া আরো বলে, তবে এটা আমি আমার হাজবেন্ড ব্রায়ানকে এখনো জানাইনি। আর ব্রায়ান ইদানিং খুবই মন মরা হয়ে রয়েছে, ওর হয়তো সাংসারিক জীবন ভালো লাগছে না, ওর ভালো লাগতে হচ্ছে মদ খাবে, নাইট ক্লাবে করবে, রেসিং করবে, ফাইট করবে, কিন্তু এগুলো করতে পারছে না, সেজন্য হয়তো মন খারাপ। বা ডমিনিক বলে, না এগুলো আমার করার অধিকার আছে, ও করবে কেন, ও আমার বোনের জামাই এখন। তো যাই হোক, তখনই ডম বাসার সামনে একটা পার্সেল দেখতে পায় যেটা টোকিও থেকে এসেছে আর তখন ওর ফোনের টোকিও থেকে হানের নাম্বার থেকে একটা কল আসে আর এই কলটা করেছিল হচ্ছে ডেকার্টশো। আর এইটা হচ্ছে সেই দৃশ্য যেটা আমরা কয়েকবার দেখেছি, যেমন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 3 মানে টোকিও ড্রিফট, ওইখানে যে হান মারা যায় সেই সিনটারও এইটাই। এবং যখন ওরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 3 তৈরি করেছে তখন ওরা চিন্তাও করেনি যে কাহিনীটাকে ওরা এইভাবে লাগিয়ে দেবে। তো আমাদেরকে বোঝানো হয় হানকে ডেকার্টশো মেরেছে। তো ডেকার্টশো বলে, এছাড়াও গত পর্বেও কিন্তু এটা দেখানো হয়েছে যে লাস্টে গিয়ে হানকে মারলো। তো এখানে ডেকার্টশো বলে, আমাকে তুমি তো চেনো না, বাট খুব দ্রুতই আমাকে চিনতে পারবে। তো টোকিও থেকে আসা এই থ্রেড কল এবং পার্সেল দেখে ডম সব বুঝে যায় এবং সবাইকে সরে যেতে বলে। আর তখন ওই পার্সেলটি ব্লাস্ট হয় এবং তাদের ঘর তছনছ হয়ে যায়, কিন্তু সবাই প্রাণে বেঁচে যায়। আর এরপর ডম হবসকে দেখার জন্য সোজা হসপিটালে যায় আর সে হবসকে জিজ্ঞাসা করে, তোমার মতো একটা মোটা মহিষকে অবস্থা কি করেছে। আর তখনই হবস করে ওকে একটা ফাইল দেয়। তো এখান থেকে জানা যায় হানের মৃত্যু এবং ওর এই অবস্থার জন্য ডেকার্টশো নামের একজন ভয়ঙ্কর মাফিয়া দায়ী। আর ডেকার্টশো একসময় খুবই দক্ষ একটা আর্মি ছিল ইংল্যান্ডের, নেভি সিলের মতো একটা স্পেশাল ইউনিটে কাজ করতো। তবে এরপর সে রিটায়ার্ড করে মাফিয়া দলে নাম লিখিয়েছে। আর তখন সরকার ওকে দমন করার জন্য 20 জন টপ এলিট ফোর্স পাঠিয়েছিল, কিন্তু ডেকার্টশো একাই ওই 20 জনকে মেরে ফেলে এবং হুট করে হাওয়া হয়ে যায়। তো যাই হোক, এই কথা শোনার পরে ডম করে কি ডেকার্টশোকে মারার জন্য টোকিওর উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সে হানকে মেরেছে, আবার তার পরিবারের উপরও হামলা করেছে, তো ওকে তো বেঁচে থাকতে দেওয়া যাবে না। তো এই জন্য সে তার ছোট বোনকে ডমিনিক রিপাবলিক নামে একটা ছোট্ট দেশে পাঠিয়ে দেয়। আর এখানে উল্লেখ্য মজার একটা কথা বলি, ডমিনিক রিপাবলিক কিন্তু নাগরিকত্ব বিক্রি করে, ওদের ব্যবসায়ীটা। ওদেরকে তুমি 1 কোটি টাকা দিবা, 3 মাসের মধ্যে তোমাকে পাসপোর্ট দিয়ে দেবে, তোমার ফ্যামিলি সহ 4-5টা ফ্যামিলি মেম্বার যা আছে পাসপোর্ট দিয়ে দেবে। আর অন্যদিকে টোকিওর 6 নম্বর পার্টের শেষ দৃশ্য দেখানো হয় ডনের সঙ্গে, যখন আমাদের ডমিনিকের রেসিং শুরু হতে যাচ্ছিল, মনে নাই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের লাস্টে দেখালো যে ডম এসেছে ওর সাথে রেসিং করার জন্য, তো সেই সিনটা এখানে লাগিয়ে দেয়। এবং দেখো ওই সিজিআই করে শনকেও কিন্তু সেই 20 বছর আগে রিয়াংই দেখাচ্ছে। তো ওই রেসিং তো দেখায় না, ওই রেসিং এ ডম জিতে যায় এবং নিয়ম অনুযায়ী সে শনের কাছ থেকে কিছু তথ্য নেয়, তবে সেরকম কোনো তথ্য পায় না। আর পরদিনই হানের ফিউনারালে চলে আসে। আর যে শনকে একটু আগে দেখলেও কিন্তু টোকিও ড্রিফট 3 নম্বর সিনেমার নায়ক ছিল। মানে চিন্তা করো ভাই, ওরা করছে কি ভাই, পুরাটা কাহিনীকে কি সুন্দর মিলিয়ে ফেলছে। তো যাই হোক, সেখানে আমরা দেখি মিয়া বাদে, মানে ডমের বোন বাদে বাকি সবাই আসে হানকে শেষ বিদায় জানাতে। আর তখনই ডম খেয়াল করে বাইরে কেউ একজন গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে আর ডম বুঝে ফেলে এটা আর কেউ না, এটা হচ্ছে ডেকার্টশো। তো ডম তখনই তাকে ধরার চেষ্টা করে, তবে ডেকার্টশো সেখান থেকে পালাতে থাকে। তো তারা দুজনেই এক পর্যায়ে করে কি আন্ডারগ্রাউন্ড পার্কিং এ চলে আসে এবং একে অপরের মুখোমুখি হয়। দুজনেই করে কি তাদের গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে সামনাসামনি আসতে থাকে এবং শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টও করে। কিন্তু সিরিয়াসলি এরকম অ্যাক্সিডেন্ট করার পর ওরা বেঁচে রয়েছে কিভাবে, তার উপর আবার ডম করে কি ডেকার্টশোকে মারার জন্য হ্যামার নিয়ে বের হয় আর ডেকার্টশো বন্দুক বের করে। তো ডেকার্টশো ডমকে প্রায় যখন মেরেই ফেলবে তখনই এখানে তৃতীয় আরেকটা দল চলে আসে আর তখন ডেকার্টশো কোনো রকমের প্রাণ নিয়ে এখান থেকে পালিয়ে যায়। তবে ডম করে ওই তৃতীয় দলের একটা সৈন্যকে গান পয়েন্টে নেয় আর তখন সেই দলের যে বস, যার নাম হচ্ছে মিস্টার নোবডি, সে আর কি নিজের ছদ্মনাম বলে আর সে ইংল্যান্ডের সরকারের হয়ে কাজ করে আর কি, এবং বিশেষ একটা মিশনের জন্য সে এখন সরকারি ভাবে নয়, আইনগত ভাবে নয়, ভিন্নভাবেই কাজ করবে। তো এখানে দেখা যায় মিস্টার নোবডি ডমের সব ব্যাপারেই জানে, এমনকি ডম কখন খায়, হাগে, মুতে সব জানে। তো সে ডমকে বলে, তুমি যদি আমার হয়ে কাজ করো আমি তোমাকে ডেকার্টশোকে খুঁজে দেবো। আর এরপর ডম করে কি তার সঙ্গে ওই আস্তানায় চলে আসে। তো এখানে মিস্টার নোবডি তাকে বলে, দেখো একটা সন্ত্রাসী দল র্যামসি নামের একজনকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে আর সেই সন্ত্রাসী দলের লিডারের নাম হচ্ছে জাকান্টে মোস। তো র্যামসি নামে ওই বিজ্ঞানীকে কিডন্যাপ করার কারণ হলো র্যামসি এমন একটা ডিভাইস আবিষ্কার করেছে যার মাধ্যমে পুরো পৃথিবীর যে কাউকে মুহূর্তের মধ্যে খুঁজে বের করা সম্ভব, কারণ এটার সাহায্যে পুরো দুনিয়ার যত ইলেকট্রিক ডিভাইস রয়েছে, সেটার মতো যত ক্যামেরা রয়েছে সব হ্যাক করা যায় এবং ইন্টারনেটের মাধ্যমে তুমি যেখানেই থাকো না কেন তোমাকে খুঁজে বের করতে পারবে। চিন্তা করো ভাই, কি সিরিয়াস একটা টেকনোলজি। তো ওইটাকে নিজেদের দখলে নেওয়ার জন্যই সন্ত্রাসীরা ওকে কিডন্যাপ করেছে যাতে ওটা ব্ল্যাক মার্কেটে অনেক দামে বিক্রি করতে পারে। আর ওই ডিভাইসটির নাম দেওয়া হয়েছে গডস আই, মানে সৃষ্টিকর্তার
চোখ। তো সে ডমকে বলে তুমি যদি আমাকে ওই ডিভাইসটি আমার কাছে এনে দিতে পারো তাহলে আমি সেটার মাধ্যমে ডেকার্ডশোকে খুঁজে বের করে তোমার হাতে তুলে দেবো। তবে ওই ডিভাইস ছাড়া ডেকার্ডশোকে খুঁজে বের করা একেবারে অসম্ভব, কারণ ডেকার্ডশোকে সবাই শ্যাডো অর্থাৎ ছায়া বলে ডাকে, কারণ ও কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় এটা বোঝা একেবারে অসম্ভব। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে ভাই, এই যে ইন্টারন্যাশনাল যাতায়াত বিমানে যাতায়াত করে যে টাইপের ভেরিফিকেশন হয়, তাহলে ওই ডেকার্ডশো একবার জাপানে যায়, একবার ইংল্যান্ডে যায়, একবার আমেরিকা যায়, কেমনে সম্ভব ভাই? ফাইজলামি কথা। তো যাই হোক, এই কথা শুনে ডম বলে ঠিক আছে, ডেকার্ডশোকে তো আমি ধরতে চাই, তাহলে তোমার সাথে আমি কাজ করব, তবে আমি তো সকলের সাথে কাজ করি না, আমার পার্টনারদের আমার লাগবে। তো মিস্টার নোবডি তখন বলে আমি এটা আগে থেকেই জানি, আর তাই তোমার পার্টনারদেরকেও এখানে আসার ব্যবস্থা আমি করেছি। আর তখনই এখানে ব্রায়ান, টেজ এবং রোমানকে দেখা যায় এবং তারা র্যামসি নামের ওই বিজ্ঞানীকে উদ্ধারের প্ল্যান শুরু করে। তো যাই হোক, এখান থেকে তথ্য আসে যে ওই সন্ত্রাসী বাহিনী র্যামসিকে আজারবাইজান নিয়ে গিয়েছে, আর ওটা মনে করে এমন একটা এলাকা যেখানে আমেরিকা বা ইংল্যান্ডের প্রভাব চলে না এবং ওখানে ওরা সরাসরি সরকারের সহায়তা যেতে পারবে না। তো যাই হোক, ওরা তথ্য পেয়েছে র্যামসিকে গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হবে, আর স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ওরা তখনই করবে কি ডাইরেক্ট বিমান থেকে ওখানে নামবে, মানে অবৈধভাবে রাডার ব্লক করে অবৈধভাবে সেখানে নামবে, যাতে আজারবাইজানের সরকার নাও বুঝতে পারে। তো যাই হোক, মিস্টার নোবডি ওদের সবাইকে অনেক পাওয়ারফুল গাড়ি দিয়েছে, প্রত্যেকটা গাড়ির সাথে প্যারাশুট লাগিয়ে দিয়েছে এবং ওই প্লেনটা সব রাডার ব্লক করে চলে যায় হচ্ছে আজারবাইজানে, মানে সরকারের চোখ ফাঁকি দিয়ে। এবং তাদের পরিকল্পনা হচ্ছে সরাসরি তারা ওই দেশে আর কি গাড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তবে এখানে দেখতে পাই রোমান প্রচন্ড ভয় পেয়ে রয়েছে, আর তখন সবাই ওকে টিটকারি করতে থাকে। তো যাই হোক, কিছুক্ষণ পরে সকলেই প্লেন থেকে জাম্প করে, তবে রোমান তার গাড়ি সহ প্লেনেই থেকে যায়। আর রোমান যে এমনটা করবে এটা টেজ আগে থেকেই বুঝতে পেরেছিল, আর এর জন্য সে আগে থেকেই একটা সুইচ তৈরি করে রেখেছিল, আর সেটির মাধ্যমে রোমানের গাড়ির প্যারাশুট সে খুলে দেয়, আর এতে রোমানের গাড়ি ছিটকে সেই প্লেন থেকে বের হয়ে যায়। আর এরই মধ্যে সকলে তাদের গাড়ির প্যারাশুট খুলে ফেলে, আর তারা প্ল্যান মতো সকলের রাস্তায় চলে আসে। তবে রোমান তখনও আকাশেই ভাসছিল, কারণ ও সবার লাস্টে জাম্প করেছিল আর কি। আর এর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই জাকান্ডার বাহিনীকে, যারা র্যামসিকে আর কি একটা হেভি ওয়েট গাড়ি নিয়ে যাচ্ছিল, মানে মাঝখানে একটা বাসের মতো, সামনে পিছনে হেভি সিকিউরিটি রয়েছে। তো ডমের বাহিনীকে দেখা মাত্রই সন্ত্রাসীরা করে ওদের উপর গুলি করে, আর দেখতে পাচ্ছ সন্ত্রাসীদের গাড়িও কিন্তু খুবই উন্নত মানের। তবে ডমের গাড়িগুলো ছিল বুলেট প্রুফ। তবে তাদের মধ্যে টেজের গাড়ি ছিল সবচেয়ে শক্তিশালী। তো টেজ তখন সামনে চলে আসে, আর এর ফলে বাকি গাড়িগুলো কভার পায়, মানে পেছনে চলে যায়, এবং তারপর পেছনের গাড়িগুলো একসঙ্গে টেজের গাড়িকে ধাক্কা দিলে সামনের যে দুটো সন্ত্রাসীদের এসইউভি ছিল সেই গাড়ি দুটো মনে করো ব্যালেন্স হারিয়ে রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। তবে শত্রুরা তারপরে ওদের উপর অ্যাটাক করতে থাকে, মানে বাস থেকে গুলি বের হয়। তবে ওরা কোনো রকমের শত্রু অ্যাটাক থেকে বেঁচে যায়। আর এরপর যে গাড়িতে র্যামসিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়ির পেছনে ওরা হারপুন দিয়ে সেটার ব্যাগটা ভেঙে দেয়, আর তারপর ব্রায়ান সেই গাড়িতে উঠে পড়ে এবং কয়েকজন সন্ত্রাসীকে মেরে বাইরেও ফেলে দেয়। আর এরপর র্যামসির চেম্বার যখন ওপেন করা যায় তখন দেখা যায় আরে এটা তো একটা সুইট মেয়ে, এবং ব্রায়ান তখন মনে মনে বলে ইস আমি কেন ওই শুকনা মিয়ারে বিয়ে করলাম, এই মেয়েটার সাথে আগে কেন দেখা হলো না। তো যাই হোক, মানে ব্রায়ানের অবস্থা এখন সালমান খানের বোনের জামার মতো হয়ে গেছে আর কি। তো ব্রায়ান এখানে র্যামসিকে বের করার জন্য ডমের গাড়ির উপর ওকে ফেলে দেয়, বাট তখনই দেখা যায় অন্য কেউ একজন আবার গাড়ি নিয়ে ওদের দিকে এগিয়ে আসছে এবং সোজা এসে ডমের গাড়িতে ধাক্কা দেয়। আর এটা কেউ না, এটা হচ্ছে ওই শালা ডেকার্ডশো, মানে এই শালা পুরো দুনিয়ায় যেখানে ইচ্ছা সেখানে যায়। আর এই দিকে আমরা দেখি সেই গাড়িতে হঠাৎ ব্রায়ানকে পেছন থেকে লুইট রান নামের একজন অ্যাটাক করে, আর সে কম্পুতে ছিল অনেক দক্ষ, আর তার সঙ্গে ব্রায়ানের এখানে আমরা একটা দুর্ধর্ষ ফাইট দেখতে পাই। আর এই দিকে ডম র্যামসিকে তার গাড়ির ভেতরে ঢুকিয়ে ফেলে এবং পাশের জঙ্গলে চলে যায়। চিন্তা করো কথাটা কি বাজে শোনাচ্ছে। তবে ওদেরকে ফলো করতে করতে ডেকার্ডশো সহ বাকি সব সন্ত্রাসীরাও পিছু ধাওয়া করে। আর এখানে আমরা ত্রিমুখী ফাইট দেখতে পাই, ডেকার্ডশো ডমিনিকদেরও মারছে আবার সন্ত্রাসীদেরও মারছে। আর এই দিকে ব্রায়ান যে বাসে ছিল ফাইটে করছিল বাসে, তো ফাইটের এক পর্যায়ে গোলাগুলিতে সেই বাসের ড্রাইভার মারা যায় এবং বাসটি উল্টে সামনের খাদে গিয়ে পড়ে যাচ্ছিল। আর ওই কম্ফু মাস্টার লুইট রনও করে কি খুব দ্রুত ব্রায়ানকে সেই বাসে বন্দী করে দেয় এবং বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি গাড়ি নিয়ে হঠাৎ রোমান চলে আসে এবং ডেকার্ডশোর গাড়িকে ধাক্কা দেয়, আর এতে ডেকার্ডশোর গাড়ি উল্টে পাশের খাদে পড়ে যায়, মানে শালা দেরিতে আসলেও কামে লাগছে আর কি। আর এইদিকে আমরা দেখি ব্রায়ানের খুব খারাপ অবস্থা, বাসটা আস্তে আস্তে পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছে এবং এটা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস 7 এর ওয়ান অফ দ্য আইকনিক দৃশ্য, এর চেয়ে আইকনিক দৃশ্য আছে আর কি। তো ব্রায়ান বাস থেকে বের হয়ে উপর দিয়ে জাম্প করে এবং লেটি তখন তার গাড়ি নিয়ে আসে, আর ব্রায়ান অল্পের জন্য লেটির গাড়ির পেছনের যে উইং রয়েছে সেটা ধরে কোনো রকমে বেঁচে যায়। আর অন্যদিকে ডেকার্ডশো গাড়ি থেকে বের হয়ে আসে, আর সে তার স্নাইপার নিয়ে ডমকে মারার জন্য দৌড়াতে থাকে। আর অন্যদিকে ডম একটা পাহাড়ি খাদের সামনে চলে আসে, আর সকল সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে। তো ওই সন্ত্রাসীদের লিডার জাকান্ডে তখন ডমকে বলে, এবং এই জাকান্ডের সব সিনেমাতে এই ক্যারেক্টারই থাকে, মানে একেবারে নর্মাল একটা ক্যারেক্টারই থাকে এই কার্লোস। তো যাই হোক, ডেকার্ডশো ডমকে বলে তুই যদি আমাকে দুলাভাই বলিস আমি তোকে ছেড়ে দেবো। আর এই দিকে আমরা দেখি ডেকার্ডশো তার স্নাইপার নিয়ে রেডি হয়ে যায়। তবে সে দেখছিল ডম এখন কি করবে, আগেই গুলি করে না, আবার ডমও বুঝতে পারে না যে সে কি করবে, ওকে কি দুলাভাই বলবে নাকি নিজের ইজ্জত বাঁচাবে। তো সিদ্ধান্ত নাই আমি মইরা যাবো কিন্তু ওরে দুলাভাই কমো না। তো এই কথা মনে করে ও করে কি ছাদ থেকে লাফ দেয়, পাহাড় থেকে গাড়ি নিয়ে লাফ দেয়। এবং সন্ত্রাসী থেকে শুরু করে ডকার্ডশো ভাবতে পারেনি যে ডম এরকম একটা কাজ করবে, একটু দুলাভাই বললে কি হতো। তো যাই হোক, ডমের গাড়ি উপর থেকে পড়তে পড়তে তছনছ হয়ে যায়। তবে বাকি সদস্যরা নিচে অর্জন অপেক্ষা করছিল এবং দেখা যায় ডম আর র্যামসি
র্যামসির কিছুই হয় নাই ভাই, লাইক সিরিয়াসলি ভাই পাহাড় থেকে গাড়ি পড়লো। মানে এই জন্য আমি বলছি শুরুতেই যে এইটা ভাই হলিউডের একটা সাউথ সিনেমা হয়ে গেছে। তো যাই হোক এরপর র্যামসির জ্ঞান ফিরলে তারা র্যামসির সঙ্গে কথা বলে, আর তখন সেখানে জানা যায় র্যামসি তাদের সকলের ব্যাপারে খুব ভালো মতো আগে থেকেই জানে। তো ডম তখন ওকে সেই ডিভাইসটি দিতে বলে। তো র্যামসি তখন বলে ওই ডিভাইস তো আমার কাছে নেই। আর এখানেও আরো বলে আমি বুঝতে পেরেছিলাম আমার উপর অ্যাটাক হতে পারে, আর এই কারণে ওই ডিভাইসটি আমার এক ইন্ডিয়ান বন্ধু সাফারের কাছে দিয়েছিলাম যে আবুধাবিতে থাকে। তো এরপর ডম করে কি তার সকল দল বললে আবুধাবির দিকে রওনা দেয়। আর এখানে এই সিনেমার ওয়ান অফ দা কি বলো থিম সং আমরা শুনতে পাই, গেটলো গেটলো। তো যাই হোক তারা আবুধাবিতে তো চলে আসে। তো র্যামসি তার বন্ধু সাফারকে সেই ডিভাইসটি দিতে বলে, বাট সাফার মানে আমাদের আলী জাফর ও বলে এই ডিভাইসটি তো আমি একটা ধনী ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছি, যেটার কোনো লজিকই নাই। ওই ধনী ব্যক্তি কেন এই ডিভাইস কিনবে এবং ডিভাইস কিনে কি করবে? তো যাই হোক তো ডম তখন কড়াকড়ি করে এবং বলে ডিভাইসটি আমার লাগবে। তো তখন আলী জাফর বলে ডিভাইসটি যার কাছে আমি বিক্রি করেছি সে সামনের টাওয়ারেই থাকে, আর তার গাড়ির মধ্যে সেই ডিভাইসটা লাগিয়েছে, আর গাড়িটা অনেক দামি, তার জন্য ওই গাড়িটা তার বেডরুমে রেখে দিয়েছে। তবে কালকে তার জন্মদিন, সে উপলক্ষে ওখানে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। মানে চিন্তা করো এরকম একটা ডিভাইস গাড়ির মধ্যে রেখেছে, ও জানেও না শুনেও না এই ডিভাইস দিয়ে কি করবে, হুদাই কিনে রেখেছে। মানে প্লট গুলো যা সাজাইছে ভাই একবারে হাস্যকর। এরপর ডম এবং তার বাহিনী পার্টি ড্রেস পরে সেই অনুষ্ঠানে চলে আসে এবং সেখানকার সিকিউরিটি ছিল খুবই হার্ড, কিন্তু তারপরেও ওদের বিনা নিমন্ত্রণে ওরা ঢুকে গেছে সব, এত সিকিউরিটি হার্ড। তো যাই হোক যে রুমে ইলেকট্রিক তার সাপ্লাই দেওয়া হতো, টেজার র্যামসি সেই রুমে চলে যায় এবং সেটিকে হ্যাক করা শুরু করে। আর এই কাজে লেটে ওদেরকে সাহায্য করে, যে রুমে গাড়ি রাখা ছিল সেই রুমের গেট টেস্ট খুলে দেয়। তো ডম আর ব্রায়ান সেই রুমে চলে আসে, আর অন্যদিকে রোমান অতিরিক্ত উল্টাপাল্টা কথা বলে সবাইকে ব্যস্ত রাখে। তো এরপর ডম আর ব্রায়ান সেই গাড়ির সামনে চলে আসে, আর এই গাড়িটা হচ্ছে লাইকান হাইপার স্পোর্ট, আবুধাবিতেই তৈরি করা হয়েছে, লেবানিজ একজন তৈরি করেছে। পৃথিবীতে এটার মোট 7টা গাড়ি তৈরি হয়েছিল, এক একটার দাম 40 কোটি টাকা করে। তো যাই হোক আর এই সিনেমার জন্য এই গাড়িটা খুব পরিচিত পেয়েছিল, বাট এখন আর কেউ চিনেও না। তো যাই হোক ডম সেই গাড়িটা উঁচু করে, আর ব্রায়ান সেই ডিভাইসটি খোঁজার জন্য গাড়ির নিচে চলে আসে। তবে সেখানে কারা নামের একটা গার্ড ছিল, আর সে টের পেয়ে যায় এখানে উল্টাপাল্টা কিছু হচ্ছে। তো কারা তখন করে কি তার কয়েকজন সিকিউরিটি গার্ড, মেয়ে সিকিউরিটি গার্ডকে লেটির কাছে পাঠিয়ে দেয় এবং ফাইট শুরু হয়ে যায়। তো লেটি তো মনে করো যে অনায়াস ওদেরকে কাবু করে ফেলে, এমনকি একটা মেয়ে সিকিউরিটি গার্ডের মনে করো দেখছো কই লাথি দিয়েছে। আর এরপর কারা ভার্সেস লেটির ফাইট শুরু হয়ে যায়। আর কারাকে দেখে অবশ্যই চিনতে পেরেছো, মর্দা সেইটার নাম হচ্ছে রন্ডা রোজি। আর এই রন্ডা রোজি কিন্তু ইউএফও চ্যাম্পিয়ন, আই মিন বক্সিং খেলতো, প্লাস আর কি ডাব্লিউডাব্লিউ তেও এসেছে। তো যাই হোক লেটির সঙ্গে কারার একটা দুর্দান্ত ফাইট আমরা দেখতে পাই এবং এক পর্যায়ে তারা পার্টি রুমের মাঝে ওপর থেকে পড়ে যায়। আর তখন সবাই বুঝতে পারে এখানে একটা ঘাপলা হচ্ছে। তো ডমও বুঝতে পারে তাদের হাতে ডিভাইস বের করার সময় নেই, কারণ সিকিউরিটি অ্যালার্ম বেজে গিয়েছে, সব বন্ধ হয়ে যাচ্ছে দরজা। তো এই জন্য তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু এখানে এত সিকিউরিটির মাঝে আবারও ডেকার্ড শো পিস্তলে চলে এসেছে। মনে করো দুবাইয়ের মতো একটা দেশে, আবুধাবির মতো একটা দেশে, এরকম একটা হাই সিকিউরিটির মতো একটা জায়গায় ডেকার্ড শো এত বড় একটা বন্দুক নিয়ে ঢুকে গেছে। তো যাই হোক ডেকার্ড শোদের গাড়ি লক্ষ্য করে গুলি করতে থাকে, আর ডম তখন সেই গাড়ি নিয়ে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ জাম্প করে। আর এই দৃশ্যটা ছিল সত্যি অসাধারণ, মানে সিনেমার খাতিরে এই দৃশ্য নেওয়া যায়, কিন্তু কিছু কিছু বিষয় যে দেখিয়েছে একবারে লজিকলেস। তো যাই হোক এরপর তারা যখন অন্য বিল্ডিং আসে তখন ডম খেয়াল করে গাড়ির ব্রেক ফেল, মানে তো চিন্তা করে গাড়ি তো ব্রেক করা যাবে না, গাড়ি রানিং চালাতেই হবে। তো এর জন্য আরেক বিল্ডিং ওরা পার করে জাম্প করায়, কিন্তু ততক্ষণে ব্রায়ান ডিভাইসটি পেয়ে যায়, আর তখন ওরা সিদ্ধান্ত নেয় গাড়ি থেকে আমরা জাম্প করবো। তো এরপর গাড়িটা নিচে পড়ে চুরমার হয়ে যায়, আর আমাদের ডমিনিক অল্পের জন্য বেঁচে যায়, মানে উপরে যে সারছিল প্রায়। আর এখানে তো আমরা এই সিনটা দেখলাম মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু এই সিন করতে গিয়ে ভাই ওদের যে কয় মাস লাগছে ভাই। এবং এইরকম লাইকান হাইপার স্পোর্টের কমপক্ষে 30টা গাড়ির রেপ্লিকা নষ্ট করতে হয়েছে। তো যাই হোক এরপর সকলে নিরাপদে সেখান থেকে চলে আসে, আর সেই ডিভাইসটি মিস্টার নোবয়েডের হাতে ওরা তুলে দেয়। তো মিস্টার নোবয়েডও তার কথা রাখে এবং ওই ডিভাইসের মাধ্যমে ডেকার্ড শোকে খোঁজার চেষ্টা করে। এবং যেটা হয় আমরা দেখতে পাচ্ছি পুরো পৃথিবীতে যত মোবাইল, যত সিসি ক্যামেরা, যত ধরনের ইলেকট্রিক জিনিসপত্র রয়েছে যেটার মধ্যে ক্যামেরা রয়েছে, সবগুলো হ্যাক করে ডেকার্ড শোর চেহারা স্ক্যান করে খুঁজে বের করা শুরু করে। এবং তুমি জেনে অবাক হবে এই ধরনের প্রযুক্তি অলরেডি দুবাইতে রয়েছে। দুবাইয়ের পুলিশের গাড়িতে যে ক্যামেরাগুলো রয়েছে, তুমি যদি অপরাধী হও ও কন্টিনিউয়াসলি সবার চেহারা স্ক্যান করে। দুবাই সিকিউরিটি ফেরাই লিখে সার্চ দিলে হয়তো তুমি পেতে পারো ওই ভিডিওটা। তো যাই হোক ওরা ডেকার্ড শোকে খুঁজে পায়, আর তখন ডম মিস্টার নোবডিকে বলে ডেকার্ড শোকে মারার জন্য আমি আমার নিজের দল নিতে চাচ্ছি না, কারণ আমার দলের লোক খুনি নয়, আমি চাই তোমার টিম আমার সাথে যাক। কিন্তু ব্রায়ান ডমের সাথে যেতে চায় এবং বলে আমি তো সিআইএতে ছিলাম, তাই না? তো যাই হোক এরপর তারা সকলে একসঙ্গে জায়গা মতো চলে আসে এবং দেখতে পায় ডেকার্ড শো একেবারে নিশ্চিন্তে বসে শুয়োরের মাংস খাচ্ছে। তো ডেকার্ড শো তখন বলে তোমরা মাত্র এই কজন আমাকে ধরতে এসেছো? তো সবাই টিটকারি করে তোকে ধরতে আবার কয়জন লাগবে। বাট তখন ওইখানে জাকান্টের বাহিনী সে আক্রমণ করে এবং ডমের বাহিনীকে মনে করে ল্যাটাভেটা করে দেয়। আর এরকম অতর্কিত আক্রমণে ডমরা একেবারে বোকা সেজে যায়, কারণ তারা এমন কিছুর জন্য তো চিন্তা ভাবনাই করেনি। তবে ডেকার্ড শো আগে থেকে জানতো যে এই ডিভাইসের মাধ্যমে ডমিনিক ওকে খুঁজে বের করবে, আর এই জন্য সে না পালিয়ে তার দলবল রেডি করে রেখেছিল। আর এখানে আমরা জানতে পারি জাকান্টের এই সন্ত্রাসী বাহিনী মূলত ডেকার্ড শোরই, মানে ডেকার্ড শো হচ্ছে মূল লিডার। তো যাই হোক এখানে মিস্টার নোবডির একটা চিবি লাগে, মানে গুলি খেয়ে যায়। আর তখন ডম এবং ব্রায়ান কোন রকমে ওই বুইরাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে, কিন্তু ওই ডিভাইসটি ওই আস্তানায় রয়ে যায়। আমার কথা হলো এই ডিভাইসটি আস্তানায় নিয়ে কেন যাবে ভাই, নিরাপদে রেখে যেতে। আর এর ফলে যেটা হয় ডেকার্ড শো ওই ডিভাইসটি পেয়ে যায়, আর এদিকে মিস্টার নোবডি হেলিকপ্টারে খবর পাঠায় এবং হেলিকপ্টার এসে ওকে তুলে নিয়ে
নিয়ে যায়। আর এইদিকে ডমের বাহিনী বুঝতে পারে যে খুব শীঘ্রই ডেকার্টশোর বাহিনীর সাথে ওর ফাইট হতে চলেছে। তো এই জন্য ওরা করে কি দ্রুত ওদের হোম টাউন লস অ্যাঞ্জেলসে চলে আসে আর র্যামসিকে ওদের সাথে দলে ভিড়িয়ে নেয়। আর এই ডম হচ্ছে এমন লোক ভাই, এই ডমের সাথে যে যাবে সেই চোর হবে। একবারে পার্ট 1 থেকে ব্রায়ানকে চোর বানাইছে, তারপর রকরে মানে লাগাতার ওর সাথে যেই মিশছে সেই চোর হয়েছে ভাই। তো যাই হোক, ডম বুঝতে পারে যে ডেকার্টশো খুব ইজিলি ওই ডিভাইসের মাধ্যমে ওদেরকে খুঁজে লস অ্যাঞ্জেলসে চলে আসবে। তো ওদের যে কোনো সময় ব্যাটলের জন্য রেডি থাকতে হবে। আর অন্যদিকে আমরা দেখি ডেকার্টশো এবং তার দলবল নিয়ে রেডি। আর এদিকে র্যামসিও মানে একটা ডিভাইস তৈরি করতে থাকে, যে ডিভাইস দিয়ে আবার ওই ডিভাইস হ্যাক করা যাবে। তবে এর জন্য ওই ডিভাইসটি ওর ওই হ্যাকিং ডিভাইসের 2 কিলোমিটারের মধ্যে থাকতে হবে। তো কিছুক্ষণের মধ্যে দেখা যায় ডেকার্টশো তার দলবল নিয়ে লস অ্যাঞ্জেলসে চলে এসেছে। মানে পৃথিবীর সব দেশে ডেকার্টশোর মানুষ ইজিলি যাতায়াত করতে পারে, ঢুকতে পারে, অস্ত্র নিয়ে যাওয়া আসা করতে পারে, কিন্তু তুমি যদি আমেরিকায় ঢুকতে চাই আটকাই দিবে। তো যাই হোক, ডেকার্টশো ছিল গাড়িতে। আর অন্যদিকে জাকান্টে ভাই আমেরিকার মতো একটা দেশে একটা আনঅথরাইজড মানুষ এরকম একটা অ্যাটাক হেলিকপ্টার চালাচ্ছে এবং ওর ডিভাইস রয়েছে ওদের কাছে, যেখানে আমেরিকা বা অন্য দেশে গিয়ে মনে করো পুঙ্গা মেরে আসে। আর এখানে মানে মাইনে নেওয়া যায় না। তো যাই হোক, এখানে ওই সন্ত্রাসীদের মূল প্ল্যান ছিল র্যামসিকে তুলে নিয়ে যাওয়া, যাতে ওই রকম ডিভাইস আর কেউ না বানাতে পারে। তো জাকান্টে র্যামসিকে খুঁজে বের করে এবং ওর কাছাকাছি চলে আসে। আর র্যামসিও তখন তার ডিভাইস দিয়ে ওটা হ্যাক করার চেষ্টা করে। তবে জাকান্টে এটা বুঝতে পারে যে ওর ডিভাইস হ্যাক করার চেষ্টা করছে। আর এর জন্য ও করে কি র্যামসিকে মারার জন্য একটা ড্রোন পাঠিয়ে দেয় ভাই, একটা সামরিক ড্রোন। এটা দিয়ে গুলিও করা যায়, আবার মিসাইলও রয়েছে ভাই। আমেরিকার আকাশে ভাই, আমেরিকার লস অ্যাঞ্জেলসে ভাই এরকম ঘটনা ঘটছে, তাও শহরের মধ্যে ভাই। আর এটা কেন করতে পেরেছে? কারণ আমেরিকার সব সৈন্যরা বর্তমানে রয়েছে ইরাকে, তারপরে তোমার সিরিয়াতে, মানে নিজেদের দেশ ছেড়ে এসেছে আর কি। যাই হোক, ব্রায়ান তখন র্যামসিকে নিয়ে সেই ড্রোন থেকে পালানোর চেষ্টা করে। আর এইদিকে ডমের সঙ্গে ডেকার্টশো আবারও মুখোমুখি হয়। তো ডেকার্টশো তখন ডমকে তাড়া করে এবং গাড়ির ওভার স্পিড দেখে ওদের পেছনে আবার পুলিশ লেগে যায়। এবং ইংলিশ সিনেমায় পুলিশটা হচ্ছে ভাই সবচেয়ে অসহায়, ওদের জন্য আমার যা মায়া লাগে রে ভাই। তো যাই হোক, জাকান্টে ডমকে মারার জন্য হেলিকপ্টার থেকে মিসাইল ছুড়ে। আর এখানে আমরা একটা দুর্ধর্ষ দৃশ্য দেখতে পাই। আর ওদিকে আমরা দেখি ডম এবং ডেকার্টশো আবারও মুখোমুখি হয়েছে। আর অন্যদিকে সেই ড্রোনটি ব্রায়ানের গাড়ি লক্ষ্য করে মিসাইল ছুটতে থাকে। আর এখানে র্যামসিকে বাঁচানোর জন্য ব্রায়ান করে কি র্যামসিকে টেজের গাড়িতে পাঠিয়ে দেয়, কারণ ওই মিসাইলটি এখন ব্রায়ানের গাড়িকে ব্লাস্ট করবে এবং লাস্ট মোমেন্টে ব্রায়ানও বেরোতে পারে, যার জন্য ও বেঁচে যায়, গাড়িটা জাস্ট ব্লাস্ট হয়। আর এইদিকে জাকান্টে তো খুব খুশি, ধ্বংস করে দিয়েছে। বাট একটু পরেই দেখতে পাই কাম হয় নাই, র্যামসি এখনো বেঁচে রয়েছে এবং হ্যাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো জাকান্টে তখন চালাকি করে টাওয়ারটাই ধ্বংস করে দেয়, সিগন্যাল টাওয়ার, যাতে আর সিগন্যালই না পায়। আর ঠিক তাই হয় এবং লাস্ট মোমেন্টে র্যামসি সিগন্যাল হারিয়ে ফেলে। তো এরপর সিন কাট হয়, আমরা দেখি সেখানকার হসপিটালে হবস ভর্তি ছিল, মানে সবাই কাছাকাছি। এবং দ্য রক যখন এই দৃশ্য দেখতে পায়, সে ডমের বাহিনীকে সাহায্য করার জন্য রওনা দেয় এবং দেখতে পাচ্ছ ওর হাতে কিছুই হয় নাই, হুদয়টা লাগাই রাখছিল ভাই। আর এদিকে আমরা দেখি ডম এবং ডেকার্টশো তাদের গাড়ি নিয়ে এগোতে থাকে এবং মুখোমুখি অ্যাক্সিডেন্ট করে। আর এই অবস্থাতেই তারা এক অপরের উপর গুলি চালাতে থাকে। আর গুলি দুজনের একসাথেই শেষ হয়, সব সিনেমার মতোই। এবং এখানে ডমের সঙ্গে ডেকার্টশো স্ট্রিট ফাইট শুরু করে এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট ফাইট এবং তাদের মধ্যে দুর্ধর্ষ ফাইট চলতে থাকে। আবার অন্যদিকে সিগন্যালের অভাবে হ্যাকিং করা যাচ্ছিল না। তো ট্রেস তখন ব্রায়ানকে পাশের বিল্ডিং এ যেতে বলে, কারণ ওখানে একটা টাওয়ার রয়েছে, সেটা অ্যাক্টিভ করলেই আবার ওরা হ্যাক করতে পারবে। তবে শত্রুপক্ষ সেই ডিভাইসের মাধ্যমে ওদের এই প্ল্যানও জেনে যায়। আর অন্যদিকে ডমের সাথে ডেকার্টশোর তো ফাইট চলছে। আর এইদিকে রোমান এবং র্যামসি যে গাড়িতে ছিল, সেই গাড়িকে লক্ষ্য করে আবারও মিসাইল ছোড়া হয়। তবে এতক্ষণও আমেরিকান কোনো আর্মি পুলিশ আসে নাই আর কি ওদের আটকানোর জন্য ভাই, সিরিয়াসলি এখনো ইন্টারসেপ্ট করেনি ওদেরকে। তো যাই এবারও গাড়ি থেকে ওরা জাম করে মিসাইল থেকে বেঁচে যায়। আর এইদিকে আমরা দেখি ব্রায়ানকে মারার জন্য সেই ভবনে অনেকগুলো সন্ত্রাসী পাঠিয়ে দেওয়া হয় এবং ব্রায়ান একে একে সেখানকার সকল সন্ত্রাসীকে মেরে ফেলে। বাট তখনই সেখানে সেই ওই চাইনিজ ওয়াংচুং পাং লুইট্রান চলে আসে, যে আগে ব্রায়ানকে কেলিয়েছিল বাসের মধ্যে সেই লেভেলের। তো যাই হোক, ব্রায়ান এবার একটা সুযোগ পেয়ে যায় প্রতিশোধ নেওয়ার এবং দুর্ধর্ষ ফাইট হয়। বাট তবে ওয়াংচিং পং ফাইটে ছিল খুবই পারদর্শী এবং সে ব্রায়ানকে প্রায় গালিয়ে দিচ্ছিল। বাট ঠিক তখনই ব্রায়ান করে চালাকি করে ওই ওয়াংচিং পংকে লিফটের গর্তের মধ্যে ফেলে দেয়, এতেও অল্পের জন্য বেঁচে যায় আর ওয়াংচিং পং সাফারি কিরকিরা হয়ে যায়। আর অন্যদিকে লেটি এবং র্যামসি যেই গাড়িতে ছিল সেটিকে ড্রোন আবারও তাড়া করে। বাট হবস তখন যেটা করে ভাই, ওই বাটপার করে কি একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই ড্রোনের উপর পড়ে ভাই, এবং যে ব্লাস্টটা হয়েছে তাও হবসের কিছুই হয় নাই। হসপিটালের বেড থেকে সরাসরি সে এখানে সেরকম একটা ঘটনা করে ওই ড্রোনের মেশিন গান হাতে নিয়ে নেয়। মানে ভাই সিরিয়াসলি তুই জাস্ট একতলা থেকে পড়ে গেছিলি, তাই তুই ছিলি অবস্থা, আর বোম ব্লাস্ট থেকে তোর কিছু হলো না। আর অন্যদিকে আমরা দেখি ব্রায়ান সেই টাওয়ারটি অ্যাক্টিভ করে এবং র্যামসি তার সিগন্যাল ফিরে পায়। আর কিছুক্ষণের মধ্যেই সেই ডিভাইসটি ফাইনালি হ্যাক করে ফেলে এবং সন্ত্রাসীদের হাত থেকে সেই ডিভাইসের কন্ট্রোলটি চলে যায় এবং তারা বুঝতে পারে তাদের এখান থেকে পালাতে হবে। আর এইদিকে ডমের সঙ্গে ডেকার্টশোর ফাইট চলতেই থাকে, কেউ কারোর চেয়ে কম নয়। তো জাগান্টে তখন করে কি হেলিকপ্টারে সেখানে চলে আসে এবং ডেকার্টশোকে না উঠিয়ে ডেকার্টশোকের সাথে বিশ্বাসঘাতকতা করে ওখানে একটা মিসাইল মেরে দেয়, যাতে দুইটাই মরে, ডেকার্টশো মরে, ডমও মরে। তবে জাগান্টে ঠিকঠাক মতো নিশানা লাগাতে পারেনি, এজন্য ওরা বেঁচে যায়। তবে ডম এখানে একটা চালাকি করে, মানে ছাদটা ভাঙা ভাঙা হয়ে গিয়েছে, ডেকার্টশোকে নিচে ফেলে দেয়। আর জাগান্টে তখন ডমকে লক্ষ্য করে যখন গুলি করতে যাচ্ছিল, তখনই সেখানে আমাদের হাবা হবস চলে আসে এবং সে ওই গ্যাটিলিন নাকি ওই যে মেশিন গান দিয়ে হেলিকপ্টারের উপর গুলি চালাতে শুরু করে। আর ডম তখন আরেকটা পাগলা প্ল্যান করে ফেলে ভাই, আর এটা সর্বোচ্চ সাউথ ইন্ডিয়ান একটা মনে করো অ্যাকশন। সে করে অনেকগুলো গ্রেনেড হাতে নেয় এবং গাড়িতে উঠে পড়ে, নস ছেড়ে দিয়ে গাড়ির স্পিড বাড়ায়, তারপর হেলিকপ্টার লক্ষ্য করে জাম্প করে
সেই গ্রেনেডগুলোকে সে হেলিকপ্টারের সাথে ঝুলিয়ে দেয়, কিন্তু আর গাড়ি যে উপর উঠলো সেটা অনেক নিচে পড়ে। আবার এদিকে হপস করে ওই গ্রেনেডের মধ্যে গুলি করে, কি হাত শোয় ভাই, এবং সাথে সাথে হেলিকপ্টারটি ব্লাস্ট হয়ে যায়। কিন্তু ডম হালার পর হালা যে ও মাটির নিচে পড়লো, এত উপর থেকে পড়লো। তার রক যখন এসে ওকে কব্বর থেকে বের করে দেখা যায় ও মরেই নাই, অবস্থা খারাপ কিন্তু মরে নাই। না ও না সরি, দেখে তো মনে হচ্ছে মারাই গিয়েছে। আর তখন এখানে একেবারে মনে করো সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো একটা ঘটনা ঘটে, বাংলা সিনেমার মতো বলতে পারো। লেটি বলে না তুমি আমাকে ছেড়ে মরতে পারো না, প্রথমত আমার সবকিছু মনে পড়ে গিয়েছে, তোমার কাছে আমি 200 টাকা পাই, আর দ্বিতীয়ত আমি তোমাকে আমি ভালোবাসি, যদি তুমি এখন মরে যাও তাহলে আমি আত্মহত্যা করবো, নয়তো আমি আলামিনের কাছে চলে যাবো। তো যখন আমার কথা বলে যে আমার কাছে চলে আসবে, তখনই ডমের জ্ঞান ফিরে আসে। আর এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং ডেকার্ড শোকে কারাগারে বন্দী করা হয়। আর ডেকার্ড শো তখন হবসকে বলে তোমার কি মনে হয় এই জেলখানে আমাকে আটকে রাখা যাবে? হবস বলে এই জেলখানা যদি তোকে আটকাতে না পারে তাহলে আমি আছি তো তোকে আটকানোর জন্য। আর অন্যদিকে আমরা দেখি ডম যে লস অ্যাঞ্জেলস এর পুরো শহরকে লেটা বেটা করে দিল ভাই, সিরিয়াসলি বিল্ডিং ভেঙে কি সব অবস্থা, ওটার কোনো বিচার নাই, কোনো আদালত নাই, কোনো পুলিশ নাই, ও পরিবার নিয়ে আবার সুখে শান্তিতে বসবাস করছে। আর তারপর এই সিনেমার সবচেয়ে আইকনিক দৃশ্য আসে, সেটা হচ্ছে ডম আর ব্রায়ান একে অপরের পাশে গাড়ি নিয়ে আসে। আর এই সিনেমার শুটিং শুরুর সময় ব্রায়ান মারা গিয়েছে। তো পুরো সিনেমাতে আমরা যে ব্রায়ান বা পল ওয়াকারকে দেখেছি, সে মূলত এই সিনেমার শুটিং এর শুরুতেই মারা গিয়েছিল। পুরো সিনেমাটা সিজিআই দিয়ে করা হয়েছে, মানে অনেকজনকে দিয়ে শুটিং করে মুখ লাগিয়ে দেওয়া হয়েছে। তো এই দৃশ্যটা সেই ব্যাপারটাই রেফারেন্স করে যে দুজনের পথ দুইটা আলাদা, যে বিদায় জানাচ্ছে। আর এখানে একটা গান প্লে হয়, সেই গানটার নাম হচ্ছে হোয়েন আই সি ইউ এগেন, সম্ভবত পৃথিবীর সবচেয়ে সফল গাঁজাখোর উইজ খালিফার গান আর কি। এটা উইজ খালিফা না উইজ খালিফা হবে গান, না ঠিকই আছে, উইজ খালিফের একটি গান। তো যাই হোক, আমি তোমাদের এন্টারটেইন করার জন্য হয়তো অনেক উল্টাপাল্টা বলেছি, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আসলে আমি আজকে মুডে ছিলাম, যার জন্য আমি সিরিয়াস হইনি, একটু এনজয় করে আর কি এক্সপ্লেন করলাম। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাবাই। আর খুব শীঘ্রই এটার 8 নম্বর পার্টটা আসছে।